इस बार भारत देश पूरी तैयारी के साथ है और इस बार वो संयम नहीं रखेगा जो सिंदूर 1.0 में हमने संयम रखा था। इस बार हम आगे की कार्रवाई करेंगे और कुछ ऐसी कार्रवाई करेंगे कि हो सकता है पाकिस्तान को सोचना पड़े कि उसे इतिहास में भूगोल में रहना है कि नहीं रहना। একদিকে পাক অধিকৃত কাশ্মীর জ্বলছে, অন্যদিকে বালুচিস্তান উত্তপ্ত। ঠিক এই পরিস্থিতিতে ফের যদি অপারেশন সিঁদুর পার্ট 2 করে ভারত, এই উত্তপ্ত হয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে গুজরাট বা কচ্ছের পাশে সার ক্রিক অঞ্চল নিয়ে। সেক্ষেত্রে কিন্তু ভারত পাকিস্তানের ইতিহাস এবং ভূগোল দুটোই বদলে দেবে। সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী যে হুমকি দিয়েছেন, যে হুঁশিয়ারি দিয়েছেন যে অপারেশন 2 করতে কিন্তু ভারতের সময় লাগবে না এবং এই অপারেশন পার্ট 2 যদি হয় সেক্ষেত্রে পাকিস্তানকে মুছে ফেলা হবে, পাকিস্তানের ভূগোল বদলে দেওয়া হবে। সিএন ডিজিটাল আপনাদের স্বাগত। আপনারা দেখছেন ইনসাইটার, আমি আপনাদের সঙ্গে রয়েছি মণি ভট্টাচার্য। একদিকে পাক অধিকৃত কাশ্মীর জ্বলছে, অন্যদিকে বালুচিস্তান উত্তপ্ত। ঠিক এই পরিস্থিতিতে ফের যদি অপারেশন সিঁদুর পার্ট 2 করে ভারত, তাহলে কি হবে পাকিস্তানের? একেবারে ভূগোল ইতিহাস সব বদলে যাবে পাকিস্তানের। কেন আমি কথা বলছি? ভারত অপারেশন সিঁদুর কি আবার করবে পাকিস্তানের উপরে? এই সমস্ত জল্পনা ইতিমধ্যে তৈরি হচ্ছে এবং কেন তৈরি হচ্ছে তা আজ আমি এই অনুষ্ঠানে বলবো এবং এই অনুষ্ঠানের মাধ্যম দিয়ে আমি একেবারে বোঝাতে চাইবো আপনাদের যে এক্স্যাক্টলি অপারেশন সিঁদুর কেন ভারত আবার করতে পারে। প্রাথমিকভাবে পাক অধিকৃত কাশ্মীর বা বালুচিস্তানের সঙ্গে যদি তুলনা করা যায়, এই মুহূর্তে দাঁড়িয়ে আরও একটা উত্তপ্ত সীমান্ত লাগোয়া একটা বিষয় নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে ভারত পাকিস্তান সম্পর্ক এবং সেই সম্পর্ক বা সেই উত্তপ্ত হয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে গুজরাট বা কচ্ছের পাশে সার ক্রিক অঞ্চল নিয়ে। এই সার ক্রিক অঞ্চল নিয়ে আজকের এই আলোচনা এবং এই আলোচনায় আমি বোঝাতে চাইবো এক্স্যাক্টলি কি হচ্ছে সেখানে। প্রাথমিকভাবে বৃহস্পতিবার রাজনাথ সিং গুজরাটের ভুজে ভারতীয় সেনার শস্ত্র পুজো, অর্থাৎ ভারতীয় সেনার যে অস্ত্র, সেই অস্ত্র পুজো একটা অনুষ্ঠান, সেইখানে তিনি গিয়েছিলেন এবং সেইখানে গিয়ে তিনি বেশ কিছু বিষয় মন্তব্য করেন এবং যা নিয়ে ইতিমধ্যেই ভারত পাকিস্তান সম্পর্ক বা গোটা জিওপলিটিক্যাল যে স্ট্যান্ড সেটা ইতিমধ্যেই চাঞ্চল্যকর পরিস্থিতি ছড়িয়েছে। কেন? প্রাথমিকভাবে রাজনাথ সিং যে অভিযোগ করেন বা যে বিষয় নিয়ে তিনি মন্তব্য করেন, তিনি বলেন অপারেশন সিঁদুর কিন্তু কোনোভাবে থেমে নেই, অপারেশন সিঁদুর যখন তখন আরও ভারী আকারে হতে পারে এবং সেটা পাকিস্তানের উপর। এবং তিনি বলেন সার ক্রিক অঞ্চল, এবং এই সার ক্রিক অঞ্চলটা কি? প্রাথমিকভাবে এই সার ক্রিক অঞ্চলটা হচ্ছে গুজরাটের কচ্ছ রানের থেকে কিছুটা পশ্চিম দিকে 96 কিলোমিটার বিস্তৃত চরখাড়া অঞ্চল এবং এই অঞ্চলটি সিন্ধু নদের বদ্বীপ অঞ্চলে অবস্থিত এবং এই অঞ্চলকে কেন্দ্র করেই ওই চত্বরে ভারত পাকিস্তান যে সীমান্ত, সেই সীমান্ত নিয়ে বিবাদ রয়েছে এবং ইতিহাস বলছে 1965 সালের যে কচ্ছের যুদ্ধ, সেই যুদ্ধ এই প্রেক্ষাপটে হয়েছিল যে এই সার ক্রিক অঞ্চলটি কার এবং এই সার ক্রিক অঞ্চলের দখল কার ঘরে থাকবে বা কার হাতে থাকবে। ঠিক এই জায়গায় একটা বিষয় স্পষ্ট হয়ে যাচ্ছে। রাজনাথ সিং বা প্রতিরক্ষা মন্ত্রী তিনি যে বিষয়টা বলেন যে পাকিস্তান এই গোটা এলাকায়, অর্থাৎ এই সার ক্রিক যে অঞ্চল, সেই অঞ্চলে পাকিস্তানের যে ভাগ, সেই ভাগে কিন্তু আর্মি বা সেনা কিন্তু বাড়িয়ে যাচ্ছে এবং এই সেনা বাড়ানোর যে উদ্দেশ্য সেইটা একেবারে স্পষ্ট যে সেইখানে কোনো রকমভাবে ফের হামলা বা কোনো রকমভাবে ষড়যন্ত্রের যে প্ল্যান সেইটা কিন্তু পাকিস্তান করছে এবং সেই জন্যই আগে ভাগে রাজনাথ সিং পরিষ্কার করে বলে দিয়েছেন যে এই অঞ্চলে যদি কোনো রকমভাবে সেনা বাড়ানো হয় বা সেইটা যদি কোনোভাবে ভারতের কাছে থ্রেট মনে হয় বা উস্কানি যদি মনে হয়, সেক্ষেত্রে কিন্তু ভারত পাকিস্তানের ইতিহাস এবং ভূগোল দুটোই বদলে দেবে। ঠিক এই কনটেক্সটে শুক্রবার ভারতের সিডিএস অনিল চৌহান এবং উপেন্দ্র দ্বিবেদী তারাও কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ মন্তব্য করেন এবং রীতিমতো উপেন্দ্র দ্বিবেদী ভারতের সেনা প্রধান তিনি পরিষ্কার ভাষায় হুঙ্কার দিয়ে বলেছেন যে কোনোভাবে পাকিস্তানকে কিন্তু ছেড়ে দেওয়া হবে না, পাকিস্তানের ভূগোল বদলে দেওয়া হবে, এমনকি পাকিস্তানকে মুছে দেওয়া হবে। একটু দেখে নেওয়া যাক এক্স্যাক্টলি, আমি একটু ম্যাপ দিয়ে দেখাতে চাইবো যে এক্স্যাক্টলি এই সার ক্রিক অঞ্চল কি এবং কোন জায়গায় এই ঘটনাটি ঘটতে চলেছে। যেটা আমি বলছিলাম যে 1947 সালের পর বা দেশ স্বাধীনের পর এই যে সার ক্রিক অঞ্চল, এই অঞ্চলটা সার ক্রিক অঞ্চল যেটা সিন্ধু নদের থেকে বিস্তৃত 96 কিলোমিটার এলাকা,
যে সিন্ধু নদী থেকে 96 কিলোমিটার এলাকা, এই এলাকা চরখাড়া অঞ্চল এবং এই জায়গায় এই দিকে জঙ্গল রয়েছে এবং ভারতের এই পারে যেটা খাল বিল বিভিন্ন জঙ্গল রয়েছে এবং যেইটা রীতিমতো পাকিস্তান থেকে ভারতকে আলাদা করে রেখেছে। এবং প্রাথমিকভাবে এই অঞ্চলের ক্ষেত্রে কিন্তু একটা অমীমাংসিত জায়গা রয়েছে এবং এই অমীমাংসিত জায়গা কিন্তু রীতিমতো 1947 সালের পর থেকে 1965 সালে যে কচ্ছের যুদ্ধ, সেই যুদ্ধের পরে আন্তর্জাতিক ট্রাইব্যুনালও কিন্তু ভারত সেই ক্ষেত্রে 90% কিন্তু এই যে সার্কটিক অঞ্চলের 90% ভারতের অন্তর্ভুক্ত হয় এবং 10% পাকিস্তান পায়। এক্ষেত্রে আমি একটু বলতে চাইবো যে এপ্রিল 1965 সালে এই যুদ্ধ শুরু হয় এবং এরপর 1965 সালের পর থেকে সেই যুদ্ধ বেশ কিছুদিন চলে, বেশ কিছু ছোট ছোট অঞ্চলের এই যুদ্ধ শুরু হয় এবং সেই যুদ্ধের পর 1965 একেবারে অক্টোবর নভেম্বরে কাশ্মীর নিয়ে বড় যুদ্ধ শুরু হয় এবং প্রাথমিকভাবে বিশেষজ্ঞদের মত এই সার্কটিক অঞ্চলকে কেন্দ্র করেই পাকিস্তান ভারতের সংঘাত শুরু হয়। তারপর সেটা 1965 সালে কাশ্মীর নিয়ে সংঘাত শুরু হয় এবং যেটা রীতিমতো অক্টোবর নভেম্বর সালে। এবং এই সার্কটিক অঞ্চল যে এই সমস্ত জায়গায় পাকিস্তান কিন্তু বিএসএফ পাকিস্তানের যেটা মূলত সেনা তাদের ঘাঁটি ছিল এবং এই জায়গাগুলোতে কিন্তু তারা যে সেনা, সেই সেনা কিন্তু বাড়াতে শুরু করেছে। এবং এই জায়গা থেকে কিন্তু আমি একটু একটা ইনফরমেশন দিয়ে রাখবো এক্সট্রা, যে 1999 সালে পাক অধিকৃত কাশ্মীর বা অন্যান্য ইস্যু নিয়ে যখন সংঘাত একেবারে তুঙ্গে, ঠিক সেই সময় এই সার্কটিকের ভিতর থেকে অনুপ্রবেশের চেষ্টা করে পাক সেনার একটা বিমান এবং ঠিক সেই সময় ভারতীয় সেনা, এবং সেই আমি একটু জানিয়ে রাখবো যে এই যে সার্কটিক অঞ্চল, যেটা গুজরাটের সার্কটিক অঞ্চল, সেই গুজরাটের সার্কটিক অঞ্চল কিন্তু এই ক্রিক ক্রোকোডাইল নামে একটা ভারতের বিশেষ সেনাবাহিনী তারা কিন্তু পাহারা দেয় এবং এই ক্রিক ক্রোকোডাইল তারা কিন্তু এবং ভারতীয় সেনা মূলত 1999 সালে যে হামলা যেটা মূলত পাকিস্তানি বিমান ঢোকে সেই বিমানকে ধ্বংস করে এবং তার মধ্যে 16 জন পাকিস্তানি সেনাও কিন্তু মৃত্যু হয়। ঠিক এই জায়গায় আমি একটা বিষয় বলে রাখতে চাইবো যে রাজনাথ সিং তিনি কিন্তু আরো একটা হুঁশিয়ারি দিয়েছেন যে কোনোভাবে যদি এই অঞ্চল নিয়ে কোনো রকমভাবে পায়তারামো বা বাদরামো করে পাকিস্তান, সেক্ষেত্রে এই সার্কটিকের উপর দিয়ে কিন্তু 1965 সালে করাচি অব্দি ভারতীয় সেনা পৌঁছে গিয়েছিল এবং ভারতীয় সেনার জোর তারা দেখিয়ে দিয়েছিল। ফলে এই ক্ষেত্রেও কিন্তু করাচি দখল বা কোনোভাবে পাকিস্তানকে মুছে ফেলা, ইতিহাস বা ভূগোল বদলে দেওয়া পাকিস্তানের, সেক্ষেত্রে ভারত কিন্তু আর থেমে থাকবে না। এই হুঁশিয়ারি যেমন রয়েছে, ঠিক অন্যদিকে আমি একটু বলতে চাইবো যে 1965 সালে এই সার্কটিক অঞ্চলের যে সংঘাত বা কচ্ছের যে সংঘাত, সেই সংঘাতের পর আন্তর্জাতিক ট্রাইব্যুনালে সেই মামলা যায় এবং ভারত সেই বিষয় নিয়ে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যায়। সেই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল একেবারে পরিষ্কার করে ঘোষণা করে বা সেই সময় যে রায় বেরোয়, সেই রায়ে 90% সার্কটিকের অঞ্চল সেটা কিন্তু ভারতের পক্ষে যায়। যদিও সেই সার্কটিক অঞ্চল ভারতের পক্ষে, সেটা কিন্তু কোনোভাবে পাকিস্তান মানতে নারাজ এবং তা নিয়ে কিন্তু সংঘাত এখনো অব্দি দুই দেশের মধ্যে চলছে। যদিও এই এলাকা কিন্তু মূলত ভীষণ গুরুত্বপূর্ণ ভারত এবং পাকিস্তানের কাছে, তার কারণ এইটা কিন্তু EEZ অর্থাৎ এক্সক্লুসিভ ইকোনমিক জোন। তার কারণ এই অঞ্চলে মনে করা হয় বা বিশেষজ্ঞদের মত বা যারা এক্সপার্ট যারা তাদের মত যে এই এলাকায় কিন্তু একটা বিশাল প্রাকৃতিক সম্পদের খনি রয়েছে বা অন্য দিক থেকে যেমন মৎস্য একটা মাছের বা মৎস্য একটা সম্পদ রয়েছে, ঠিক অন্যদিকে প্রাকৃতিক সম্পদের যে খনি, সেই তেল বা অন্যান্য ক্ষেত্রের যে খনি, সেটাও কিন্তু এই কচ্ছে রয়েছে বা এই জায়গায় রয়েছে, যেটা মূলত সার্কটিক অঞ্চল এবং এই অঞ্চলের 90% কিন্তু ভারতের এবং ভারতের দখলে। ফলে পাকিস্তান যদি কোনোভাবে এই জায়গায় নিয়ে কোনো সংঘাত তৈরি করতে চায়, ঠিক পাক অধিকৃত কাশ্মীরের মতন, সেক্ষেত্রে কিন্তু পাকিস্তানকে ভুগতে হবে এমন হুঁশিয়ারি কিন্তু ইতিমধ্যে ভারতের বিভিন্ন যারা সেনাকর্তারা রয়েছেন এবং প্রতিরক্ষামন্ত্রীও দিয়ে দিয়েছেন। ফলে এই যে জায়গা যেখানে পাকিস্তান ইতিমধ্যে সেনা বাড়িয়েছে, ঘাঁটি বাড়িয়েছে, সেইটা কিন্তু ভারতের স্যাটেলাইট যে অবজারভেশন বা স্যাটেলাইট যে উপচিত্র রয়েছে বা উপগ্রহ চিত্র রয়েছে, সেইটাতে কিন্তু পরিষ্কার ধরা পড়েছে। এছাড়া বিভিন্ন ক্ষেত্রে যে প্রাইম রাডার সিস্টেম, সেই রাডার সিস্টেমও কিন্তু পরিষ্কার ধরে ফেলেছে যে তারা সীমান্তে কি করতে চলেছে বা কি করছে। ফলে এই জায়গা থেকে ভারতের সেনাবাহিনী কিন্তু একেবারে প্রস্তুত। তার কারণ ইতিমধ্যে সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী যে হুমকি দিয়েছে, যে হুঁশিয়ারি দিয়েছেন যে অপারেশন 2 করতে কিন্তু ভারতের সময় লাগবে না এবং এই অপারেশন পার্ট 2 যদি হয়, সেক্ষেত্রে পাকিস্তানকে মুছে ফেলা হবে, পাকিস্তানের ভূগোল বদলে দেওয়া হবে এবং তা আদতে বাস্তব হয় কিনা সেদিকে যেমন নজর থাকবে, ঠিক সেরকমভাবেই কিন্তু এই সার্কটিক অঞ্চল নিয়ে আগামীতে বিবাদ কোন পর্যায়ে পৌঁছয় সেদিকেও কিন্তু নজর রয়েছে আমাদের। নজর রাখুন আপনারাও CN ডিজিটালের পাতায়।